1946 সালের 16ই অগস্ট ভারতীয় ইতিহাসের এক কালো অধ্যায়। এই দিনে কলকাতাবাসী দেখেছিল এক বিভীষিকাময় সাম্প্রদায়িক দাঙ্গা, যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। উন্মত্ত জনতার উন্মাদনা, রক্তের হোলি খেলা আর মানবতার চরম অবমাননা। 4 দিন ধরে চলা এই বিভৎসতায় প্রায় 10,000-এরও অধিক মানুষ প্রাণ হারান। কিন্তু এই অন্ধকারের মাঝেই একজন মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সংগঠন তৈরি করেছিলেন, একার হাতেই কলকাতার ভাগ্য ঘুরিয়ে দিয়েছিলেন। আর তিনি হলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। তার ডাকনাম গোপাল পাঠা। কেউ তাকে বলেন হিরো, কেউ বলেন রাস্তার গুন্ডা। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই গোপাল পাঠা? আজকের ভিডিওতে আমরা জানব এই বিতর্কিত বীরের কথা। তিনি হিন্দু রক্ষায় একাই রুখে দাঁড়িয়েছিলেন, সংগঠন তৈরি করেছিলেন এবং কলকাতার ইতিহাসকে নতুনভাবে লিখেছিলেন। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। উনিশশো সালের মাঝামাঝি ব্রিটিশ সরকার ভারতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা নিয়ে ক্যাবিনেট মিশন পাঠায়। কিন্তু মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে মতবিরোধ চরম আকার ধারণ করে। মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে অনড় ছিলেন। তিনি ঘোষণা করেন, ভারত বিভক্ত হবে, নয়তো ভারত জ্বলবে। এই পরিস্থিতিতে মুসলিম লীগ 1946 সালের 16ই অগস্টকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করে। এই দিনটিতে মুসলমানরা ধর্মঘট পালন করবে এবং পাকিস্তানের দাবিতে নিজেদের শক্তি প্রদর্শন করবে। এই দিনটি বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল কারণ এটি ছিল রমজানের 18তম দিন, যেদিন হজরত মুহাম্মদ বদর যুদ্ধে জয়লাভ করেছিলেন। মুসলিম লীগের মুখপত্র দ্য স্টার অফ ইন্ডিয়া মুসলমানদের প্রতি জিহাদের আহ্বান জানায়। কলকাতার তৎকালীন মেয়র সৈয়দ মোহাম্মদ উসমান একটি উস্কানিমূলক ইস্তেহার বিতরণ করেন, যেখানে লেখা ছিল, ও কাফের, তোমাদের বিনাশ দূরে নয়। আর তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন মুসলিম লীগের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি 16ই আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করেন, বিরোধী দল কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও। এর চেয়ে ভয়াবহ ছিল সোহরাওয়ার্দীর পদক্ষেপ। তিনি দাঙ্গাকারীদের আশ্বাস দেন যে পুলিশ ও সামরিক বাহিনী নিরপেক্ষ থাকবে। এমনকি তিনি কলকাতার পুলিশ বাহিনীতে বিহারি হিন্দুদের বদলে পাঠান এবং উত্তরপ্রদেশের মুসলমানদের নিয়োগ করেন, যা দাঙ্গায় সহায়ক হয়েছিল। সোহরাওয়ার্দী লালবাজার পুলিশ কন্ট্রোল রুমে বসে পুলিশকে নিষ্ক্রিয় থাকার নির্দেশ দেন। এই প্রেক্ষাপটে উন্মত্ত মুসলিম জনতা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। তাদের উদ্দেশ্য ছিল কলকাতা থেকে হিন্দুদের বিতাড়িত করে শহরটিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা। এই ভয়াবহ পরিস্থিতিতেই একজন মানুষ অসাধারণ হয়ে ওঠেন, আর তিনি হলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। 1913 সালের 7ই সেপ্টেম্বর কলকাতার বউবাজারের মলঙ্গা লেনে তার জন্ম। তার পরিবারে বংশানুক্রমিকভাবে পাঠার মাংসের দোকান ছিল, তাই তিনি গোপাল পাঠা নামেই বেশি পরিচিতি লাভ করেন। গোপাল পাঠা ছিলেন বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে, নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুসারী। তিনি গান্ধীজির অহিংস নীতির প্রতি কোনোই আস্থা রাখতেন না, বরং বিশ্বাস করতেন যে ইংরেজদের তাড়াতে হলে শক্তি প্রয়োগই একমাত্র উপায়। তিনি ছোট থেকেই ছিলেন একজন সমাজসেবক, মানুষের বিপদে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সবে তো শুরু। গোপালের জীবন ছিল বহুমাত্রিক। তিনি শুধুমাত্র একজন মাংস ব্যবসায়ী বা স্থানীয় গুন্ডা ছিলেন না, বরং ছিলেন একজন কুস্তিগীর এবং তার নিজস্ব একটি আখাড়াও অর্থাৎ কুস্তি ক্লাবও ছিল। তিনি ভারত জাতীয় বাহিনী নামে একটি ছোট্ট সংগঠনও চালাতেন, যেখানে যুবক এবং কুস্তিগীরদের প্রশিক্ষণ দেওয়া হতো। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনেও অংশ নিয়েছিল এবং 1943 সালের দুর্ভিক্ষের সময়ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত ছিল। লালবাজার পুলিশ রেকর্ড অনুসারে গোপাল পাঠাকে কলকাতার আন্ডারওয়ার্ল্ডের লিডার অব দ্য লিডার্স বা বেতাজ বাদশাহ হিসেবেও উল্লেখ করা হয়েছিল, কিন্তু তার আসল পরীক্ষা এখনও বাকি ছিল। 16ই অগস্ট 1946 ভোরবেলা, চারিদিকে লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান। গোপাল পাঠা শোনেন বেলিয়াঘাটায় 2 গোয়ালাকে হত্যা করা হয়েছে এবং বউবাজারে দাঙ্গা শুরু হয়েছে। লাশ বোঝাই 4টি ট্রাক দাঁড়িয়ে আছে, প্রায় 3 ফুট উঁচু করে লাশের স্তূপ করা হয়েছে। রক্ত আর মগজ উপচে পড়ছে। আর তার নিজের বাড়ির দরজায় শুকনো কাঠ জড়ো করে আগুন লাগানোর চেষ্টা করা হয়। ভেতরে ছিল তার পরিবারের নারী সদস্যরা।
এই দৃশ্য দেখেই তার রক্ত গরম হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন এটি দেশের জন্য এক চরম সংকটময় মুহূর্ত। যদি এই এলাকা পাকিস্তানের অংশ হয়ে যায় তাহলে হিন্দুদের ওপর অত্যাচার আরও বাড়বে। এই মুহূর্তেই তিনি প্রতিরোধের ডাক দেন। তিনি তার ছেলেদের ডেকে আনেন এবং বলেন এটা প্রতিশোধ নেওয়ার সময়। নৃশংসতার জবাব নৃশংসতা দিয়েই দিতে হবে। মহানতা ও বীরত্বের প্রথম পদক্ষেপ ছিল আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণ সংগঠিত করা। গোপাল ও তার বাহিনী দ্রুত অস্ত্র জোগাড় করতে শুরু করেন, কিন্তু তারা এর অনেক আগে থেকেই অস্ত্র সংগ্রহ করা শুরু করে দিয়েছিল। 1945 সালে কলকাতায় অবস্থানরত মার্কিন সেনাদের কাছ থেকে তারা পিস্তল ও গ্রেনেড সংগ্রহ করেছিল। এক বোতল হুইস্কি বা 250 টাকার বিনিময়ে .45 ক্যালিবারের পিস্তল এবং 10টি কার্তুজ পাওয়া যেত। যাই হোক, গোপাল ও তার বাহিনীর কাছে ছুরি, তলোয়ার, রামদা, লাঠি ও লোহার রডও ছিল। এরপর শহরের কর্মকর্তারাও রাতারাতি হাজার হাজার তলোয়ার, বল্লম এবং ছুরিও তৈরি করে দেন। গোপাল পাঠার এই প্রতিরোধে ভারত জাতীয় বাহিনী সহ বউবাজার এলাকার হিন্দু যুবকরাও যোগ দেন। তার সঙ্গে যোগ দেন স্থানীয় শক্তিশালী কুস্তিগির যুগলচন্দ্র ঘোষ, বসন্ত এবং বিজয় সিং নাহার। তখন মারোয়ারি ব্যবসায়ীরাও আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন। বিহার ও উত্তরপ্রদেশের গোয়ালা, দারোয়ান, ঝাড়ুদার এবং অন্যান্য শ্রমিকসহ শিখ সম্প্রদায়ের মানুষরাও লাঠি হাতে প্রতিরোধ গড়ে তোলেন। শত শত বাঙালি, ওড়িয়া, বিহারি এবং পাঞ্জাবিরাও এই প্রতিরোধে অংশ নেয়। গোপাল পাঠার বিখ্যাত নীতি ছিল, আমাদের একজন খুন হলে আমরা ওদের 10 জনকে মারব, অনুপাত হবে 1:10। আর এই নীতি ছিল চরম পরিস্থিতিতে টিকে থাকার এক প্রচেষ্টা মাত্র। তবে গোপাল তার ছেলেদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে নিরপরাধ মুসলমান, নারী, শিশু এবং বৃদ্ধদের ওপর কোনো প্রকার হামলা করা যাবে না। তাদের লড়াই শুধুমাত্র হামলাকারীদের বিরুদ্ধে। এমনকি আগে এবং বিশেষ করে ওই সময় তিনি অনেক নিরুপায় মুসলিম পরিবারকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের রক্ষাও করেছিলেন। 18ই আগস্ট সকাল থেকেই গোপাল পাঠা ও তার বাহিনী তীব্র পাল্টা আক্রমণ শুরু করে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে যেখানে দাঙ্গাবাজদের ঘাঁটি ছিল সেখানে অভিযান চালানো হয় এবং যারা হিন্দুদের হত্যা ও ধর্ষণ করেছিল তাদের চিহ্নিত করে হত্যা করা হয়। ফলে মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যরাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই প্রতিরোধের ফলেই মুসলিম দাঙ্গাবাজদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 20 আগস্টের মধ্যে দাঙ্গার মোড় ঘুরে যায়। এই অবস্থায় সোহরাওয়ার্দীর কলকাতা দখলের পরিকল্পনা সম্পূর্ণই ভেস্তে যায়। গোপাল পাঠার এই প্রতিরোধ এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং সোহরাওয়ার্দীও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তার ক্ষমতা হারানোর পরিস্থিতি উৎপন্ন হয়েছে। তাই তিনি জিজি আজমেরি এবং শেখ মুজিবুর রহমানকে গোপালের কাছে পাঠান, যাতে দাঙ্গা বন্ধের জন্য একটি সমঝোতা হয়। গোপাল পাঠা শর্ত দেন যে মুসলিম লীগকে প্রথমে তাদের অস্ত্র জমা দিতে হবে এবং হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। সোহরাওয়ার্দী এই শর্ত মেনে নিতে বাধ্য হন এবং 21 আগস্ট ব্রিটিশ ভাইসরয় লর্ড ওয়াভেল সোহরাওয়ার্দী সরকারকে বরখাস্ত করেন। কলকাতার ইতিহাসে এটি একটি যুগান্তকারী মুহূর্ত। গোপাল পাঠার নেতৃত্বে এই প্রতিরোধ না হলে পশ্চিমবাংলা এবং কলকাতাও হয়তো পাকিস্তানের অংশই হয়ে যেত। দাঙ্গার কয়েক মাস পর মহাত্মা গান্ধী কলকাতায় আসেন। এসে অহিংসার বাণী প্রচার করেন এবং হিন্দুদের অস্ত্র জমা দিতে বলেন। গান্ধী গোপাল পাঠাকে 2 বার ডেকে পাঠান, কিন্তু তিনি যাননি। তৃতীয়বার একজন স্থানীয় কংগ্রেস নেতার অনুরোধে গোপাল গান্ধীজির সাথে দেখা করেন। সেখানে গোপাল পাঠা দেখতে পেলেন মানুষ অকেজো পিস্তল এবং ভাঙাচোরা অস্ত্র জমা দিচ্ছে। গান্ধীজির সেক্রেটারি যখন গোপালকে অস্ত্র জমা দিতে বলেন, তখন গোপাল পাঠা দৃপ্ত কণ্ঠে জবাব দেন, এই অস্ত্র দিয়েই আমি আমার এলাকার নারী ও সাধারণ মানুষকে বাঁচিয়েছি, আমি এই অস্ত্র জমা দেব না। তিনি আরও প্রশ্ন করেন, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় গান্ধীজি কোথায় ছিলেন? আমি যদি কাউকে একটি পেরেক দিয়েও মেরে থাকি তাও আমি জমা দেব না। এই উক্তি গোপাল পাঠার আপোষহীন দৃঢ়তা, স্বজন সুরক্ষার প্রতি তার প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে ব্যক্ত করে। গোপাল পাঠা মানুষের সেবায় নিবেদিত ছিলেন। তিনি ন্যাশনাল রিলিফ সেন্টার ফর ডেটিটিউডস নামে একটি দাতব্য প্রতিষ্ঠানও চালাতেন। 2005 সালে 46-এর কলকাতার এই হিন্দু রক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার কালী পুজো কলকাতার এক বিশেষ আকর্ষণ ছিল। প্রতি বছর অমাবস্যায় মায়ের বেদির সামনে বলিদান হতো এবং অন্নকূট, অস্ত্রপূজা ও তরবারি মিছিল আয়োজন করা হতো, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাতো। গোপাল পাঠা আজও ইতিহাসের এক বিতর্কিত চরিত্র। কিছু ঐতিহাসিক তাকে রাস্তার গুন্ডা বা ডাকাতের তকমা দেন, কিন্তু তার পরিবারের সদস্যরা এবং কিছু ঐতিহাসিকরা যেমন সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি সাম্প্রদায়িক ছিলেন না, বরং হিন্দুদের আত্মরক্ষার্থে প্রতিবাদ করে তুলেছিলেন এবং নিরাপরাধ মুসলিম পরিবারকে তিনি আশ্রয়ও দিয়েছিলেন। তার পৌত্র শান্তনু মুখার্জি মনে করেন তার ঠাকুরদাকে ভুলভাবে তুলে ধরা হয়েছে এবং হচ্ছে, এবং তার জীবনকে রাজনীতিকরণ করা হয়েছে। গোপাল পাঠা ছিলেন এক জটিল চরিত্র। তিনি দাঙ্গার আগুনে একাই সংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার নেওয়া পদক্ষেপসমূহ নিঃসন্দেহে বিতর্কিত হতে পারে, কিন্তু একটা বিষয় অনস্বীকার্য যে তার বীরত্ব এবং দৃঢ়তা কলকাতার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল এবং লক্ষ লক্ষ বাঙালি হিন্দুর জীবনও রক্ষা করেছিল। ইতিহাসের পাতায় তিনি একদিকে যেমন নায়ক, তেমনি আরেকদিকে মস্তান বা খলনায়ক হিসেবেও চিহ্নিত হয়ে আছেন। আমরা তার কার্যক্রমকে কিভাবে বিচার করব তা সম্পূর্ণ আমাদের ওপরই নির্ভর করে। তবে 1946 সালের এই ভয়াবহ দিনে যখন প্রশাসনও ব্যর্থ হয়েছিল এবং হিন্দুরা নির্মম গণহত্যার শিকার হচ্ছিল, তখন গোপাল পাঠা ও তার বাহিনী একমাত্র ভরসা ছিল। আর এই ভরসাই কলকাতা এবং বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেছিল। তার এই গল্প কেবল এক ব্যক্তির সাহসিকতার উপাখ্যানই নয়, বরং ইতিহাসের এক চরম সংকটময় মুহূর্তে এক সমাজের টিকে থাকার লড়াইয়ের এক অসাধারণ দৃষ্টান্ত। আমাদের উচিত এই ইতিহাসের সব দিককে বিবেচনা করে বিস্তারিতভাবে জেনে, বিস্তারিতভাবে বুঝে গোপাল পাঠার অবদানকে সদা মনে রাখা, কারণ তিনি না হলে হয়তো দ্য গ্রেট ক্যালকাটা আজ অন্য কোনো দেশের মানচিত্রে থাকতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং অবশ্যই নতুন প্রজন্মে শেয়ার করবেন, যাতে সকলে গোপাল পাঠার সম্পর্কে জানতে পারে। আজ এ পর্যন্তই। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সটে। হরে কৃষ্ণা, জয় শ্রী হরি।